জীবন চলছিল তার নিজের নিয়মে একটি নির্দিষ্ট পথে, নামমাত্র গন্তব্যের উদ্দেশ্যে। যেখানে যাওয়ার ইচ্ছে তোমার কোনো কালেই ছিল না। শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে তুমি তোমার স্বপ্নকে মাটি চাপা দিয়ে ছুটে চলেছ নিজের ইচ্ছের বিরুদ্ধে। কিন্তু হঠাৎ এক ধমকা বাতাস এসে যদি তোমার জীবনকে সঠিক রাস্তায় নিয়ে চলে, তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করে, যার জন্য তুমি জন্ম নিয়েছিলে, তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ, আজকে এমনই একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। তোমরা যারা নিজের স্বপ্নকে মাটি চাপা দিয়ে পরিবারের কথা মতো ছুটে চলেছ, তারা একটু সময় নিয়ে ভিডিওটি দেখতে থাকো। আশা করি তুমি তোমার জীবনের মানেটা খুব ভালো করেই বুঝতে পারবে। তো মুভির শুরুতেই আমরা দেখি অনেকগুলো মানুষ বাসে করে গাঙ্গোত্রী তীর্থে যাচ্ছে। এরপর আমরা অবিনাশ নামের এক ছেলেকে দেখতে পাই, যে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, ঘুম, খাওয়া দাওয়া, এমনই একটা নির্দিষ্ট নিয়মে চলছিল তার জীবন। অবিনাশ তার চাকরিটা নিয়ে একদম খুশি না, কারণ সে চেয়েছিল ফটোগ্রাফার হতে, কিন্তু তার বাবা তাকে একরকম বাধ্য করেছে এই জবটা করতে। জবের প্রতি তেমন কোনো আগ্রহ না থাকায় অবিনাশের প্রায় কাজে ভুল হতো, তাই বসের থেকেও নিয়মিত বকা খেতে হতো। আর রাতের বেলা তাজ ট্রাভেল থেকে এক মেয়ে অবিনাশকে ফোন দিয়ে বলে, আপনার বাবা মারা গিয়েছে, গাঙ্গোত্রী যাওয়ার সময় আমাদের ওই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, আমরা আপনার ঠিকানায় লাশটা পাঠিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে আপনার বাবার লাশটা রিসিভ করে নিন। এই কথা শোনার পর অবিনাশ বাসা থেকে বের হয়ে তার একমাত্র বন্ধু শওকতের কাছে আসে। অবিনাশের বাবা মারা গেছে এই কথা শুনে শওকত অনেক আফসোস করে, কারণ সে চেয়েছিল অবিনাশের বাবার সাথে একবার দেখা করতে, কিন্তু কাজের চাপে আর দেখা করা হয়নি। যাই হোক, শওকতের একটা গাড়ি ছিল, তাই অবিনাশ শওকতকে বলছে কালকে তার সাথে যেতে, যাতে লাশটা গাড়িতে করে সহজেই আনতে পারে। তো পরদিন দুই বন্ধু কার্গো অফিসে গিয়ে লাশটা কালেক্ট করে একটা ইলেকট্রিক চিতায় নিয়ে যায় লাশটা পুড়িয়ে ফেলার জন্য। শওকত জীবিত অবস্থায় অবিনাশের বাবাকে দেখতে পারেনি বলে মৃত অবস্থাতে দেখার জন্য কফিনটা খোলে, কিন্তু কফিনের মধ্যে অবিনাশের বাবা ছিল না, একটা মহিলার লাশ ছিল। এটা দেখার পর অবিনাশ কার্গো অফিসে গিয়ে অফিসে থাকা লোকটিকে বকতে থাকে। তখন সেখানে আরো একটা লোক চলে আসে, যার বোনের নামে আসা পার্সেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটি বলে, ভাই, আমার বোন গাঙ্গোত্রী যাওয়ার সময় বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমার বোনের লাশটা এখনো খুঁজে পাওয়া যায়নি। ওই পার্সেলে আমার বোনের কিছু জিনিস ছিল, ওগুলো আমাকে খুঁজে দেন, আমি ওগুলো দিয়েই আমার বোনের শেষ কার্য সম্পন্ন করব। কিন্তু অনেক খুঁজেও তার বোনের নামে আসা পার্সেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটি তখন চলে যায়। এরপর অবিনাশ কার্গো অফিস থেকে একটা নাম্বার নিয়ে বাইরে আসে আর শওকতকে বলে, আমার বাবার লাশ কোচি চলে গেছে, অন্য একটা লাশের সাথে বদল হয়েছে। অবিনাশ ওই নাম্বারে কল দিলে তাহেরা নামের এক মহিলা কল ধরে। তাহেরার সাথে কথা বলে অবিনাশ নিশ্চিত হয় তার বাবা তাহেরার মায়ের লাশের সাথে বদল হয়েছে। তাহেরা অবিনাশকে বলে, আমি একটা হোটেল চালাই, এত ব্যস্ততার মধ্যে আমার আপনার ওখানে যাওয়া মুশকিল, আপনি যদি আমার মায়ের লাশটা কোয়েম্বাটুর এসে দিয়ে যেতেন আর আপনার বাবার লাশটা নিয়ে যেতেন, তাহলে আমি খুব খুশি হতাম। অবিনাশ তাহেরার স্বামীকে আসতে বলে, কিন্তু তাহেরার মা আর একটা মেয়ে ছাড়া আর কেউ ছিল না। তাই রাতের বেলা দুই বন্ধু কোয়েম্বাটুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাঝ রাস্তায় দুজন কফি খাওয়ার জন্য একটা হোটেলে আসে। তখন তাহেরা অবিনাশকে ফোন দিয়ে বলে, আমি কোচি থেকে কোয়েম্বাটুর আসতে পারবো না, আমার মেয়ে তানিয়ার ছুটিতে আজ বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ও এখনো আসেনি, আর ওর ফোনও বন্ধ। কলেজে ফোন দিয়েছি কিন্তু কেউ ফোন ধরেনি, সবাই ছুটিতে আছে, তাই আমি উঠি যাচ্ছি তানিয়ার খোঁজে। অবিনাশ তখন বলে, আপনার উঠি আসতে হবে না, আমি উঠি যে ওকে নিয়ে আপনার কাছে আসতেছি। কথা বলা শেষ হলে শওকত অনেক রেগে যায়, কারণ উঠি যেতে আরো 4 ঘন্টার রাস্তা। অবিনাশ তখন শওকতকে বুঝিয়ে উটির উদ্দেশ্যে রওনা হয়। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে চলতে থাকে গাড়ি। চলতে চলতে তারা তানিয়ার কলেজে চলে আসে। অবিনাশ লক্ষ্য করে এক মেয়ে বয়েজ হোস্টেল থেকে বের হচ্ছে, হয়তো সে তার বয়ফ্রেন্ডের সাথে লেনদেন করতে গিয়েছিল। যাই হোক, খোঁজ নিয়ে জানতে পারে এই মেয়েটাই তানিয়া। অবিনাশ তখন তানিয়াকে বলে, তোমার নানি মারা গেছে, অথচ তুমি বাসায় না যে এখানে কি করছো? তানিয়া তখন বলে, তুমি কে? অবিনাশ তখন সকল ঘটনা খুলে বলে। সব শুনে তানিয়া অনেক আপসেট হয়ে যায়। তার মা তাকে তার নানির মৃত্যুর কথা বলেছিল, কিন্তু তানিয়ার কিছুই মনে নেই, কারণ সে মদ্যপান করে মাতাল ছিল। এরপর তানিয়া তার নানিকে দেখে ড্রেস চেঞ্জ করার জন্য রুমে যায়। শওকত তখন অবিনাশকে বলে, ওর পা ঢেকে আসতে বল, না হলে ওকে আমি গাড়িতে তুলবো না। তানিয়া চেঞ্জ করে আসলে অবিনাশ তানিয়াকে বলে লম্বা কাপড় পরে আসতে, কিন্তু তানিয়া অবিনাশের কথায় পাত্তা না দিয়ে গাড়িতে যেয়ে বসে আর শওকতকে বলে, ড্রাইভার চলো। এই কথা শুনে শওকত রেগে গিয়ে গাড়ি থেকে নেমে আসে, তবে অবিনাশ শওকতকে আবারও বোঝায়। শওকত তখন বলে, ঠিক আছে চল, তোর জন্য তো আমি সবকিছুই করতে পারবো। তবে এটা মিথ্যে ছিল না, শওকত অবিনাশকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। অবিনাশ আবারও তাহেরাকে ফোন দিয়ে বলে, আপনার চিন্তা করতে হবে না, তানিয়া আমার সাথেই আছে। তাহেরা তখন অবিনাশকে ধন্যবাদ জানায় আর বলে, আমি 1 ঘন্টার মধ্যেই কোয়েম্বাটুর যাওয়ার জন্য বের হব, তোমরা একটু কষ্ট করে আমার জন্য অপেক্ষা করো। অবিনাশ তখন বলে, আপনার আর কষ্ট করতে
করতে হবে না, আমরা আপনার বাড়িতে আসছি। এরপর তারা কফিনের মধ্যে বরফ দেওয়ার জন্য গাড়ি থামায় যাতে লাশটা নষ্ট না হয়। বরফ দিতে গিয়ে কফিনের মধ্যে একটা পার্সেল পায়, আর এটা ছিল সেই লোকের পার্সেল যাকে আমরা কার্গো অফিসে দেখেছিলাম। অবিনাশ তখন পার্সেলটি দিতে যাওয়ার জন্য চায়, কিন্তু শওকত বলে না আর না, ভারত দর্শন অনেক হয়েছে, খুলে দেখ ভেতরে কি আছে, দামি কিছু থাকলে আপোষে ভাগ করে নেব। তানিয়া তখন বলে এই ঠিকানা যেতে বেশি সময় লাগবে না, আমাদের ওখানে গিয়ে পার্সেলটা যার তাকে বুঝিয়ে দেওয়া উচিত। শওকত তখন বলে আমি সব হিসাব করে রাখছি, সব টাকা তোমার মায়ের থেকে উসুল করব। এরপর তারা পার্সেলের গায়ে লেখা ঠিকানায় চলে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে বাড়ির লোক বাসায় নাই, সবাই একটা বিয়েতে গেছে। তাই তিনজন তখন ওই বিয়ের অনুষ্ঠানে যায় আর কার্গো অফিসে দেখা লোকটির কাছে পার্সেলটা বুঝিয়ে দেয়। পার্সেলটি পেয়ে লোকটি অনেক খুশি হয়, কারণ পার্সেলটিতে তার একমাত্র বোনের শেষ স্মৃতি ছিল। এদিকে শওকতের এক চাচার সাথে পরিচয় হয়। বিয়ে বাড়ির অবস্থা দেখে শওকত চাচাকে বলতেছে কি যুগ আসলো চাচা, এখনকার মানুষেরা নেশা করা ছাড়া বাঁচতেই পারে না। তো তানিয়া মদ খাচ্ছিল, তখন তানিয়া অবিনাশকেও জোর করে মদ খাওয়ায়। এরপর দুজন মিলে একটা সুন্দর জায়গায় বসে আড্ডা দিতে থাকে। আর এদিকে কিছু গুন্ডা শওকতকে ঘিরে ধরে, কারণ শওকত রহমত নামের এক লোকের থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা না দেওয়ায় রহমত গুন্ডা পাঠিয়েছে, আর ওই লোকগুলো অবিনাশের বাসা থেকে শওকতকে ফলো করছিল। তারা ভেবেছিল শওকত হয়তো পালিয়ে যাচ্ছে, তো লোকগুলো শওকতের কাছে টাকা চায়, কিন্তু শওকতের কাছে তো কোনো টাকা নেই। তাই শওকত দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লোকগুলো তখন শওকতের গাড়ি নিয়ে যায়। গাড়ির উপরে চাচা বসে সানাই বাজাচ্ছিল। হঠাৎ লোকগুলো গাড়ি স্টার্ট দিলে চাচা গাড়ি থেকে পড়ে যায়, আবার নিজের গাড়ি আটকাতে গিয়ে শওকত ব্যথা পায়। তাই দুজনকে হসপিটালে ভর্তি করানো হয়। রাতে থাকার জন্য অবিনাশ আর তানিয়া একটা হোটেলের রুম ভাড়া নেয়। তানিয়ার ঘুম আসছিল না বলে সে অবিনাশের রুমে চলে আসে। এরপর দুজন মিলে অনেক গল্প করে। মাঝরাতে অবিনাশ একটা দোকানে যায় টুথপেস্ট কিনতে, সাথে তানিয়াও যায়, আর সে প্রেগন্যান্সি চেক করার একটা কিট কেনে। এটা দেখে অবিনাশ একটু অবাক হয়। তানিয়া তখন বলে অবাক হওয়ার কিছু নেই, আমি এখন 18+। তানিয়া যে সঠিক পথে নেই এটা অবিনাশ তানিয়াকে প্রথম থেকেই বুঝেছিল। তাই অবিনাশ তানিয়াকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে, কিন্তু অবিনাশের কথা শুনে তানিয়া একটু রাগ করে। এদিকে শওকত সাহেব একটা মেয়ের প্রেমে পড়েছে। মেয়েটি ছিল ওই চাচার মেয়ে, তাই শওকত মেয়েটিকে পটানোর জন্য চেষ্টা করতেছে। তানিয়া রাগ করে আর হোটেলে না গিয়ে হসপিটালে এসে বসে পড়ে। তানিয়ার পেছন পেছন অবিনাশও হসপিটালে আসে। অবিনাশকে দেখে এক ডাক্তার বলে তুমি কি অবিনাশ? অবিনাশ বলে হ্যাঁ, কিন্তু আপনি কে? লোকটি তখন বলে আমি রিমুর স্বামী। রিমু আর অবিনাশ একসাথেই পড়াশোনা করেছে। ডাক্তার বলে তোমার সাথে রিমুর কত ছবি দেখেছি, তোমাদের গ্যাংয়ের সব ছবি আমার বাসায় আছে, তুমি আমার বাসায় চলো, রিমু তোমাকে দেখলে অনেক খুশি হবে। কিন্তু অবিনাশ যেতে চায় না, কারণ যখন তখন পুলিশ ফোন দেবে। গাড়ি চুরির পর তারা পুলিশের কাছে গিয়েছিল। পুলিশ বলেছে সকালের মধ্যে গাড়ি পেয়ে যাবে। তবে তানিয়া বলে সকাল হতে অনেক দেরি, চলো আমরা ঘুরে আসি। অবিনাশও তখন রাজি হয়। বাসায় যাওয়ার পর রিমু অবিনাশকে দেখে অনেক খুশি হয়। একটু পর সবাই মিলে খেতে বসে। খাওয়া শেষ হলে ডাক্তার ঘুমাতে যায়। খাওয়ার পর তানিয়াও ঘুমিয়ে যায়। তাই অবিনাশ আর রিমু বাইরে এসে বসে। অবিনাশ রিমুর কাছে মাপ চায়, কারণ সে কলেজের শেষ দিন যা করেছিল তা তার করা ঠিক হয়নি। রিমু তখন বলে তোমাকে আজ এখানে দেখার পর আমি সেদিনের কথা ভুলে গিয়েছি, তাই আমি ওই দিন নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আর হ্যাঁ, আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি। আসলে দুজন কলেজ লাইফে একে অপরকে ভালোবাসতো, কিন্তু কলেজের শেষ দিন অবিনাশ একদম গায়েব হয়ে যায়, কোনো খোঁজ খবর ছিল না। সেদিনের পর এই প্রথম দুজন আবারও মুখোমুখি। যাই হোক, সকাল হলে রিমুকে বিদায় দিয়ে অবিনাশ আর তানিয়া থানায় চলে আসে। গাড়ি পাওয়া গেছে, তবে অবস্থা নাজেহাল। তাই দুজন থানা থেকে অন্য একটা গাড়িতে লাশ নিয়ে হসপিটালে আসে। শওকত তার গাড়ির অবস্থা সম্পর্কে জানতে পেরে রহমতকে ফোন দিয়ে ওই গুন্ডাগুলোর ঠিকানা নেয় আর তাদেরকে মারতে যায়। বাঘের মতো গেলেও ফিরে আসে বিড়ালের মতো। আসলে শওকত মানুষটাই এমন, কোনো কিছু না ভেবেই একটা কাজ করে ফেলে। তো ধাওয়া খেয়ে আসার পর অবিনাশ শওকতকে বলে কত টাকা ধার করছ তুই? শওকত তখন বলে আরে আমি করি নাই, আমার বাবা করেছে। এই কথা শুনে অবিনাশ বলে তুই না বলেছিলি তোর কেউ নেই, তুই অনাথ? শওকত তখন বলে আসলে আমার বাবা মদ খেয়ে মাকে মারধর করত, অনেক সহ্য করেছি, কিন্তু একদিন আমি মাকে বাঁচাতে বাবার সাথে মারামারি করি। বাবাকে ওই দিন অনেক মেরেছিলাম, কিন্তু আমার মা আমার পক্ষ না নিয়ে বাবার পক্ষ নেয়। তার মার খাওয়া অভ্যাস হয়ে গিয়েছিল। মার খেতে খেতে সে দুনিয়া থেকে বিদায় নেয়। সেদিন থেকেই আমি সবাইকে বলি আমার বাবা মাকেও বেঁচে নেই। অবিনাশ চাচার মেয়ের কথা জানতে চাইলে শওকত বলে ও চাচার মেয়ে না, আমি গিয়েছিলাম তার মেয়ের সাথে আমার বিয়ের কথা বলতে, কিন্তু তখন আমি জানতে পারি ও চাচার মেয়ে না, তৃতীয় বউ। এই কথা শুনে অবিনাশ আর তানিয়া অনেক হাসতে থাকে। এরপর তারা ফাইনালি চলে আসে তাহেরার বাড়িতে। তানিয়ার মা তাহেরা অবিনাশকে একটা পার্সেল দেয় যেটা তার বাবার ছিল। পার্সেলের মধ্যে ছিল কিছু জিনিস আর একটা ডায়েরি, যেখানে লেখা ছিল হ্যালো বীরজি, কেমন আছো? শুনলাম তোমার ছেলে রাহুল এখন কোম্পানি চালায়, তোমার কি অবিনাশের সাথে কথা হয়? অবিনাশ কেমন আছে? অনেকদিন হলো ওর সাথে কথা হয় না, ও আমার উপরে রাগ করেছে, কারণ আমি ওকে ফটোগ্রাফার হতে মানা করেছি। আমিও ওর মতো থাকতে পিয়ানো শিখে মিউজিক ফিল্ডে ক্যারিয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যদি ভালো কোনো অবস্থায় না যেতে পারি। ভাবতেছি ওর সাথে দেখা করব আর বলবো কিছুদিন চাকরি করে ফটোগ্রাফার নিয়ে কাজ করিস, কিন্তু ভয় হচ্ছে ও তো আমাকে প্রচন্ড ঘৃণা করে। বাবার লেখা পড়ে অবিনাশ বাসায় যায় আর পুরো শ্রদ্ধার সাথে তার বাবার শেষ কার্য সম্পন্ন করে। রাত
হওয়ায় অবিনাশ আর শওকত তানিয়ার বাসাতেই থেকে যায় আর একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া করে সকাল হলে থানায় চলে আসে গাড়ি ফেরত দিতে। এতক্ষণে শওকতের গাড়িটাও কোনো রকমে ঠিকঠাক। থানায় শওকত চাচার তৃতীয় বউকে দেখতে পায়। সে থানায় রিপোর্ট লিখাতে আসছে, চাচা নাকি তাকে অনেক মারধর করে। শওকত তখন মেয়েটাকে তার সাথে নিতে চায়, মেয়েটাও যেতে চায় কিন্তু তার ভয় হচ্ছে মানুষ কি বলবে। শওকত তখন বলে, আমি তোমাকে ভালোবাসি, আর কোনো চিন্তা করতে হবে না, চাচা আসতেছে, 3 তালাক বলে এখান থেকে বেঁচে যাও। মেয়েটাও তখন চাচাকে 3 তালাক বলে শওকতের সাথে চলে যায়। অবিনাশ বাসায় ফেরার পর অফিসে যায় আর তার চাকরি বসের মুখে মেরে চলে আসে। এরপর আমাদের কিছুদিন পরে দৃশ্য দেখানো হয় আর এখানে আমরা দেখতে পাই অবিনাশ প্রফেশনালি ভাবে ফটোগ্রাফি শুরু করে দিয়েছে আর তার জন্য অবিনাশ একটা এক্সিবিশনের আয়োজন করেছে। অবিনাশ তাহেরা আর তানিয়াকে এক্সিবিশনে আসার জন্য আমন্ত্রণ পাঠায়, তাই তারাও এক্সিবিশনে উপস্থিত হয়। অবিনাশ তার ভালোবাসার মানুষের সাথে তাহেরা আর তানিয়ার পরিচয় করিয়ে দেয়। এদিকে শওকত তার ভালোবাসার মানুষকে বিয়ে করে হ্যাপিলি দিন পার করছে। এতগুলো সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয় এই সিনেমা। প্রত্যেকের জীবন চলছিল একটা ভুল পথে, কিন্তু সামান্য একটি যাত্রা সবার জীবনকে যার যার সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের কারওয়ান মুভির গল্পটা? যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবে। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো জীবন বদলানো সিনেমার গল্পে।